পুরনো নকশার নোট তুলে নিতে এবার ঈদে আসছে না নতুন টাকা। খোলা বাজারে বান্ডিল প্রতি 300 থেকে 500 টাকা বেশিতে কিনছেন অনেকে। 5 টাকার দুইটা আর 2 টাকার একটা বান্ডিল নিলাম 1800 টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়। 50 টাকার নোট নিলাম, 20টা দিছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে 70 টাকা দিতে হয়েছে আর কি। বন্দর কার্যক্রমে গতি আনতে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় কর্তৃপক্ষ। সময়মতো সনদ না পেলে বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। অপরিকল্পিত নদী শাসনের স্বাভাবিক গতিপথ হারাচ্ছে সুনামগঞ্জের 10 নদ নদী। নাব্য সংকটে আটকা পড়ছে মালবাহী বাল্কহেড। ট্রাম্পকে বছরে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি জেলেনস্কির। জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে রুশ ইউক্রেন সম্মতি। এবং এএফসি বাছাই পর্ব খেলতে ঢাকা ছেড়েছে জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের আশা জোগাচ্ছে। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ঈদে নতুন জামার স্বার্থে বাড়তি আনন্দ যোগ করে নতুন টাকার সালামি। প্রতিবারই ঈদে নতুন টাকা বাজারে ছাড়া হলেও এবারই ব্যতিক্রম। পুরনো টাকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তে নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তাই খোলা বাজারে ছোট টাকার বান্ডেলে 500 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে গ্রাহককে। ব্যাংক থেকে না পেলেও ছোটদের খুশি করতে অতিরিক্ত দামে অনেককেই কিনতে দেখা গেছে নতুন টাকা। অপরদিকে মে মাসের শেষ দিকে নতুন নকশার টাকা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আতর নিয়নের প্রতিবেদন। নতুন জামা পরে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন শুরু করে ছোট বড় সকলে। এদিন বাড়তি আনন্দে যোগ হয় নতুন টাকার সালামি। তাই ঈদকে কেন্দ্র করে প্রতি বছর নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রমজানের ঈদকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি নতুন টাকার প্রতি বছর বাজারে আসে। তবে এবার ঈদে নেওয়া হয়েছে ভিন্ন সিদ্ধান্ত। 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর পুরানো টাকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাই এবার ঈদে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোতে নতুন টাকা সংগ্রহ করতে আসছেন না গ্রাহক। বিতরণ বন্ধ থাকায় ব্যাংকে নেই বাড়তি চাপ। অনেকটাই ফাঁকা ব্যাংকের একাধিক কাউন্টার। অনেকটাই ভিন্ন চিত্র দেখা গেছে নতুন টাকার হাটে। বাড়তি মূল্যে মিলছে সব ধরনের নতুন টাকা। তবে ব্যাংক থেকে নতুন টাকা না দেয়ায় সরবরাহ কিছুটা কম দেখা গেছে। এসব দোকানে প্রতিটি 10 টাকার 100টি নোটের বিপরীতে বাড়তি দিতে হচ্ছে 480 টাকা। 20 ও 50 টাকার 100টি নোটের ক্ষেত্রে বেশি দিতে হচ্ছে 500 ও 400 টাকা। 100 ও 200 টাকার বান্ডেলের জন্য গ্রাহককে অতিরিক্ত দিতে হচ্ছে 200 টাকা। কোনো দোকানে মাল নাই, গুড়া মাল নাই। এই 2-4টা দোকানে আছে, তারা বেছে বললে দেয় কাস্টমারের লাগলে না, নাইলে নিয়ে না, দাম বেশি। 10 নাই, 20 নাই, 5 নাই, কিছুই নাই। ওই 100 আর 50 রয়েছে, এত বেশি নেয় না, এলে খালি বই রয়েছে। ব্যাংক থেকে না পেলেও ছোটদের খুশি করতে অতিরিক্ত দামে অনেককেই কিনতে দেখা গেছে নতুন টাকা। তবে বাড়তি টাকার পরিমাণ খুব বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 5 টাকার দুইটা আর 2 টাকার একটা বান্ডিল নিলাম 1800 টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়, এই জন্য নেওয়া। এখানে 1000 টাকার নোট দিছি, 50 টাকার নোট নিলাম, 20টা দিছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে 70 টাকা দিতে হয়েছে আর কি। সবশেষ ব্যাংকগুলোর কাছে 600 কোটি টাকার বেশি নতুন নোট থাকার তথ্য পাওয়া গেছে। তবে নির্দেশ থাকায় তা বিতরণ বন্ধ আছে বলে জানায় ব্যাংকগুলো। তার মধ্যেও একটা প্রস্তুতি, ওইভাবে মেন্টাল মানসিক প্রস্তুতি মানে আছে। তারা গত অন্যান্য বারের মতো নতুন টাকা খুব যে একটা আমাদের কাছে চাহিদা বা এরকম নেওয়ার জন্য ভিড় করছে এরকমটি না, কারণ তারা জানেন যে এটা এই বছর নতুন টাকাটা ব্যাংক থেকে সরবরাহ করা হবে না। আর গ্রাহকদের চাহিদা তো আমরা অ্যাজ ইউজুয়াল যে তাদের যে চাহিদা আছে সেটা আমাদের পুরানো যে নোটগুলো আছে সেটা দিয়ে আমরা পূরণ করছি। সেখানে এই পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি।
অপরদিকে মে মাসের শেষ দিকে নতুন নকশার টাকা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি যে আগস্ট বিপ্লব, যেটা জুলাই বিপ্লব ঘটে গেল, তার মানে ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক। তো সেটা আসার জন্য যেহেতু সময় লাগছেই, অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই ত্যাগটা স্বীকার করতে রাজি হবে যে আমরা এবার ইটটা না হয় প্রচলিত নোট বা অপেক্ষাকৃত মলিন নোট দিয়ে কাটিয়ে দিই, সামনে আমাদের জন্য ফ্রেশ নোট আসছে। আগামীতে শুধু ঈদে নয়, পুরো বছর জুড়ে পাওয়া যাবে নতুন টাকা। তবে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে ধীরে ধীরে এর পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতউনিয়ন, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দর থেকে ধরনভেদে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আইন সংস্কারে জাতীয় রাজস্ব বোর্ডে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। কন্টেইনার জট নিরসন এবং পণ্য খালাস কার্যক্রমে গতিশীলতা বাড়াতে এই উদ্যোগ বলে দাবি বন্দর চেয়ারম্যানের। হাজিরা শুলির প্রতিবেদন। দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল বছর চট্টগ্রাম বন্দর রেকর্ড পরিমাণ 32,75,000 টুয়েস কন্টেইনার ও 12,39,00,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে। প্রতি বছরই কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে গড়ে 4 থেকে 7%। যদিও সে অনুপাতে সম্প্রসারণ হয়নি বন্দর। ফলে প্রাকৃতিক দুর্যোগ, টানা সরকারি ছুটি কিংবা কারিগরি জটিলতায় পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেইনার জট বাড়ে। এতে বেড়ে যায় জাহাজ অবস্থানের সময় ও পণ্য খালাসের খরচ। বন্দর কর্তৃপক্ষ বলছে অনেক সময় অসাধু আমদানিকারকরা মাসের পর মাস পণ্য ফেলে রাখে। এতে জায়গা স্বল্পতায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে গতি কমে যায়। সেই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ ও দামে নেতিবাচক প্রভাব পড়ে। এ অবস্থায় পণ্য খালাস বা ডেলিভারির সময়সীমা নির্দিষ্ট করে দিতে চায় বন্দর কর্তৃপক্ষ। কোন ধরনের কার্গের জন্য কত সময় এবং কি ধরনের আপনার মাসুল বা এই ধরনের আরোপ করা যায়, সেইগুলো বিষয়ে আমরা একটা ক্যাটাগরি করে করে একটা প্রস্তাবনা দিয়েছি মন্ত্রণালয়। এটা হলে পরে আপনার পোর্টের এফিসিয়েন্সি বাড়বে, আমার দ্রব্যমূল্যের উপর এটার একটা ইতিবাচক একটা প্রভাব পড়বে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল খালাসে বিএসটিআই, কোয়ারেন্টাইন ও রেডিয়েশন সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট লাগে, যা যথাসময়ে মিলে না। এছাড়া কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতায় দেরি হয় পণ্য খালাসে। এটা আসলে কোনোভাবেই এটা সম্ভবপর নয়, কারণ এই কারণে যে বন্দরের শুধু একার না, এখানে আপনার পণ্য ডেলিভারির ক্ষেত্রে সেখানে আপনাকে ব্যাংকে ইনভলভ করতে আছে, সেখানে আপনার কাস্টমস ইনভলভ আছে এবং অন্যান্য সংস্থাগুলো ইনভলভ আছে। বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র দিতে আমাদের লোকগুলো হয়রানি হচ্ছে, এবং সেটা যদি আমাদেরকে যদি বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র ডকুমেন্টপত্র দিতে যদি সহযোগিতা করে, পণ্য প্রকার ভেদে সময় বেঁধে দিলে আমাদের কোনো আপত্তি থাকে। ব্যবসায়ীরা বলছেন ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত না করে পণ্য খালাসের সময় বেঁধে দিলে তা কার্যকর হবে না। এক্ষেত্রে বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা না করেই এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একই ছাদের নিচে যদি একটা পয়েন্টে আমরা সার্টিফিকেশনগুলো পেতাম, তাহলে আমরাও তো দ্রুততার সাথে কাজগুলো করতে পারি। বন্দর ব্যবহারকারী যারা আছে, যারা বন্দর দিয়ে মালামাল ইম্পোর্ট এক্সপোর্ট করে, সেই স্টেক হোল্ডারদের সাথে বন্দর আলাদা আলাদাভাবে বসে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিলে আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হবে। বিদ্যমান আইনে জাহাজ থেকে পণ্য খালাসের প্রথম 4 দিন বন্দরে পণ্য রাখতে কোনো ভাড়া দিতে হয় না। তবে দ্রুত পণ্য খালাসের জন্য এর সঙ্গে জড়িত বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রম অটোমেশন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। চট্টগ্রামের সন্দ্বীপে দ্বিতীয় দিনের মতো পরীক্ষামূলক ফেরি চলাচল করছে। আনুষ্ঠানিক উদ্বোধন আগামী 24 মার্চ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, পরীক্ষামূলক এই কার্যক্রমে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন বিআইডব্লিউটির বিশেষজ্ঞরা? একই সঙ্গে এই রুটে যাত্রী ও যানবাহন পরিবহনে ভাড়া নির্ধারণ হয়েছে কিনা জানাবেন। মুক্তি, আমরা যেটি জানি যে গতকালকে থেকেই পরীক্ষামূলক এই চলাচল শুরু হয়েছে, আর 3 দিন পর থেকে এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এবং আমরা যেটি জেনেছি যে এটি পরীক্ষামূলকভাবে চলাচল করানোর কারণ হচ্ছে মূলত একটি সমুদ্র পথে ফেরি চলাচলের একটি বিষয় আছে, এবং এটি কিন্তু উত্তাল একটি পথ,
এবং এই উত্তাল পথে ফেরি চালানোর যে চ্যালেঞ্জগুলো, ফেরি যেতে কতক্ষণ সময় লাগে, কোন ধরনের যানবাহন চলাচল করলে এখানে ফেরি চলাচল করতে কোনো অসুবিধা হবে না, এবং এখানে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সবগুলোকে বিবেচনায় নিয়ে আসলে এই ট্রায়াল রানটি করা হচ্ছে। এবং মূলত তারা বলছেন যে এখানে গতকালকে যে ট্রায়াল রানটি করা হয়েছে সেটিতে 1 ঘন্টা সময় লেগেছে এবং একটি গাড়ি নিয়ে তারা এই ট্রায়াল রানটি দিয়েছিল, এবং আজকেও বেলা 1টায় একটি ট্রায়াল রান করার কথা রয়েছে এই ফেরিটির। এবং তারা বলছেন যে আসলে এই ফেরিটি মূলত চট্টগ্রামের যে বাঁশবাড়িয়া ঘাট, সে বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের যে গুপ্তছড়া ঘাট এলাকা আছে সেখানে বিভিন্ন যানবাহনকে পৌঁছে দেবে, এবং এই যানবাহনগুলো মূলত ছোট বড় বিভিন্ন ধরনের যান থাকবে, যেখানে 70টি বা 60টির থেকে 70টির মতো যান এখানে থাকবে। এবং তারা বলছেন যে আসলে মূলত চট্টগ্রামের এই জায়গাটিতে, অর্থাৎ বাঁশবাড়িয়ার যে জায়গাটি, সেখানে এই ঘাটটি নির্মাণ করার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে এটি সমুদ্র উপকূলীয় জায়গা হওয়ার কারণে, এবং এই ধরনের রুটে বাংলাদেশের খুব একটা ফেরি চলাচল হয় না। এবং তারা বলছেন যে এই ধরনের দুর্গম এলাকায় ফেরিঘাট নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ, যেহেতু সমুদ্র উপকূল ঘিরে এটিকে তৈরি করতে হয়েছে। সুতরাং এই যে বাঁধ নির্মাণ করা কিংবা এখানে যেটি ঘাট এবং পার্কিং নির্মাণ করা বা সড়ক নির্মাণের যে বিষয়টি, সেটি কিন্তু চ্যালেঞ্জিং ছিল। এবং আমরা যেটি জানি যে এই সমুদ্র যে যাত্রা সন্দ্বীপবাসী, সেটি অনেকটাই দুর্গম, এবং ব্রিটিশ পরবর্তী সময় থেকে বা ব্রিটিশ আমল থেকে মূলত এখানে যে চলাচলগুলো হয়ে থাকে চট্টগ্রামের সাথে সন্দ্বীপের, সেটি অনেকটাই দুর্গম, কাদা মারানো, হাঁটু গেড়ে যাওয়া যে যাত্রা কাদার মধ্যে, সেই যাত্রায় কিন্তু সন্দ্বীপবাসী অভ্যস্ত। এবং আমরা যেটি জানি যে দীর্ঘ সময় ধরে তারা এই দুর্ভোগ এবং বিরামহীন যে অবর্ণনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মধ্য দিয়ে তারা এই যাত্রাটি করে থাকে। তো 24 তারিখ যদি সেই ফেরি চলাচল শুরু হয়, তাহলে তার মধ্য দিয়ে এই দুর্ভোগের অবসান যেমন ঘটবে, তেমনি ফেনীর যে সন্দ্বীপের যে কৃষি, অর্থনীতি কিংবা শিক্ষা, স্বাস্থ্য, সবগুলো খাতে কিন্তু পরিবর্তন আসবে। এর পাশাপাশি সন্দ্বীপের যে অবকাঠামো, সেই অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়ানোর উপরও জোর দিচ্ছে সন্দ্বীপবাসী। মুক্তি। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম। সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নেমে আসা পলিমাটি আর নদীর বুকে অপরিকল্পিতভাবে নদী শাসনের কারণে খরস্রোতা 10টির বেশি নদী ভরাট হয়ে যাচ্ছে, ফলে নদী হারিয়েছে গতিপথ। তবে নদী রক্ষায় নানা প্রকল্প চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। সুনামগঞ্জের পুরাতন সুরমা নদী, 72 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীতে একসময় কার্গো জাহাজ আর লঞ্চ চলাচল করলেও বর্তমানে ডিঙি নৌকা চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নেমে আসা পলি আর অবৈধ দখলে বর্তমানে স্থানীয়রা এই নদীতে ধান চাষ আর পশুপালন করছেন। শুধু পুরাতন সুরমা নয়, একই অবস্থা জেলার প্রায় 10টি নদীর। বিশেষ করে সুনামগঞ্জের 120 কিলোমিটার সীমান্ত জুড়ে প্রবাহিত জাদুকাটা, রক্তি, বৌলাই ও পাটলাই সহ বেশ কিছু নদীতে তৈরি হয়েছে নাব্যতা সংকট। এতে আটকা পড়েছে শতাধিক মালবাহী বাল্কহেড। স্থানীয়রা বলছেন, একসময়ের খরস্রোতা নদীর উপরে এখন ফসলের চাষ করছেন তারা। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল সামাল দিতে পারছে না এসব নদী, যাতে ক্ষতির মুখে পড়ছে স্থানীয়রা। প্রায় 8 থেকে 10 বছর আগ থেকে শুনলাম যে নদী খনন হইতেছে, হচ্ছে, কিন্তু দেখা যায় আমরা নদীটা খনন না। কিন্তু সুরমা শাখা নদী, এটা আপনার বরাটোয়ায় আমরা বিশেষ ক্ষতি হয়েছে হাওরগুলার, পানি নিষ্কাশন হয় না নদীতে। স্টিমার জাহাজ চলাচল করতো, ব্যবসা বাণিজ্য অনেক খুব ভালো লাগতো, ব্যবসা হইতো। এখন নদী ভরার পরে মনস্থ ব্যবসা বাণিজ্য সব কিছু মানুষের দুর্যোগ চলাফেরা বন্ধ হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, মৃতপ্রায় নদী রক্ষায় ইতিমধ্যে 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করলে ফিরে আসবে নদীর আগের রূপ। সুনামগঞ্জে আমরা 2023 সালে একটি ফিজিবিলিটি সম্পন্ন করেছি, এবং সেই ফিজিবিলিটির আলোকে সুনামগঞ্জে নদী সংরক্ষণ কাজ, নদী ড্রেজিং এবং ডুবন্ত সিসি ব্লকের মাধ্যমে আরবানিক কাজ অন্তর্ভুক্ত করেছি। এবং এই ফিজিবিলিটির আলোকেই আমরা একটি ডিবি প্রণয়ন করেছি, এবং এই ডিবি প্রথম পর্যায়ে আমরা 19 নদী খননের জন্য প্রায় 443 কিলোমিটার দৈর্ঘ্যে আমরা নদী খনন করবো, এবং এখানে প্রাকৃত ব্যয় হচ্ছে প্রায় 2000 কোটি টাকা। এবং এই প্রকল্পটি প্ল্যানিং কমিশন পাঠানো হয়েছিল, এবং সেখানে একটি যাত্রা হয়েছে। এখন সুনামগঞ্জ। বগুড়ায় সারা বছর টক দইয়ের চাহিদা থাকলেও রমজানে তা বেড়েছে কয়েক গুণ। স্থানীয় অনেকের কাছেই টক দইয়ের ঘোল ছাড়া ইফতার পূর্ণতা পায় না। বিক্রেতারা বলছেন, রমজানে অন্যান্য মিষ্টান্নের চাহিদা কমলেও টক দইয়ের বেচাকেনা ক্ষতি পুষিয়ে দিচ্ছে। চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন ইফতারে টক দইয়ের ঘোল রাখার। রাজীব সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। বগুড়ায় ইফতারের ঐতিহ্যবাহী অনুষঙ্গ টক দইয়ের ঘোল।
দুধের গাজন প্রক্রিয়ায় তৈরি টক দই কিনতে দুপুরের পর থেকেই রোজাদারদের ভিড় বাড়ে দইয়ের দোকানে। টক দই খেলে সারাদিনের তৃষ্ণাটা মিটিয়ে যায়। এই টক দই পরিবারের ছোট বড় সকলেই খেতে পারে, সকলের জন্য স্বাস্থ্যসম্মত। টক দই ভালো, সারা বছরই আমরা টুকটাক খাই, কিন্তু রমজান মাসে একটু বেশি পরিমাণ খাই। টক দই শরবত করে খেলে, গোল বানিয়ে খেলে শরীরে তৃপ্তিতে হয়, ক্লান্তি একটু দূর হয় আর কি। বগুড়ার জনপ্রিয় মিষ্টি দইয়ের প্রশংসায় পঞ্চমুখ দেশ বিদেশের মানুষ। রমজানের শুরু থেকেই জিআই স্বীকৃতি পাওয়া এই মিষ্টি দইয়ের বিক্রি কমেছে প্রায় 60%। বেড়েছে টক দইয়ের চাহিদা। টক দই বিক্রির ভরা মৌসুম পার করছেন দই বিক্রেতারা। রোজাদার যারা, তারা এই টক দইটা খাওয়া ওই সময়টা পছন্দ করে ঘোল হিসেবে, যার কারণে এটা একটু চাহিদা বেড়ে যায়। পার ডে আমরা 500 থেকে 1000 পিস শুধু আমাদের গ্রান্ড হোটেলে টক দই বিক্রি করি। অন্য দইয়ের চাহিদা কম, রমজান মাসে এই দইয়ের চাহিদা একেবারে বেশি। এই যে এখন মাত্র 3 পিস আছে, 80 ডাইমসি আর 3 পিস আছে, এটাও শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। পরিপাকতন্ত্রের নানান উপকারিতা, হজম প্রক্রিয়ার কার্যকারিতা বাড়ানো সহ নানা উপকার থাকায় ইফতারের তালিকায় টক দই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দইয়ের মধ্যে এমন কিছু উপাদান তৈরি হয়, এমন কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা আমাদের আসলে শরীরের অনেক উপকার করে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমরা টক দইয়ের মধ্যে পাই। এটাকে আমরা যদি বলি যে প্রোবায়োটিক বলে ইংরেজি, আরেকটা টার্ম আছে মেডিকেল টার্ম, প্রোবায়োটিক হিসাবে কাজ করে। বগুড়ায় রমজানের আগে প্রতিটি টক দইয়ের হাড়ি বিক্রি হয়েছে 200 টাকায়, তবে বর্তমানে বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। রাজীব সেলিম, এখন বগুড়া। সিলেটে আগের দামে বিক্রি হচ্ছে খাসির মাংস, তবে বেড়েছে সব ধরনের মুরগির দাম। এছাড়া বাজারে কিছু জায়গায় গরুর মাংসের দাম বেশি নেওয়া হচ্ছে। নিয়ে আরো জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। আর শুভ, একটু জানাবেন যে বাজারে গরুর মাংসের দাম বেশি নেওয়া হচ্ছে, এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? একই সঙ্গে মুরগির দাম বেড়ে এখন বর্তমানে কত টাকায় বিক্রি হচ্ছে? মুক্তি, আমি শুরুতেই জানিয়ে রাখতে চাই, সিলেটে অস্বাভাবিকভাবে বেড়ে চলছে কিন্তু পোলট্রি মুরগি সহ সকল ধরনের ব্রয়লার মুরগি এবং নানা জাতের মোরগের দাম। এবং আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে কোনো ক্ষেত্রে 30 থেকে 40 টাকা, এমনকি 50 টাকা পর্যন্ত কেজিতে বেড়ে গেছে। আজকের বাজার দর হিসেবে যদি আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে প্রথমেই আমি সাধারণ মানুষ যে মুরগিটি খেয়ে থাকেন বা ব্যবহার করেন, সেটি হচ্ছে ব্রয়লার মুরগি। সেই ব্রয়লার মুরগির দাম কিন্তু গত সপ্তাহেও 180 বা 190 টাকায় বিক্রি করা হলেও আজকে কিন্তু 220 থেকে 225, এমনকি 230 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং এতে কিন্তু ক্রেতারা অসম্ভব অস্বস্তিতে পড়েছেন, কারণ রমজান মাসে এই মোরগের চাহিদা কিন্তু অনেক বেশি থাকে। এছাড়াও যে মোরগগুলা বেশি ব্যবহৃত হয়, যেমন এখানে রয়েছে কক মোরগ, যেটি সেটাও কিন্তু 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে লেয়ার মোরগ বা সোনালী মোরগ যেটি রয়েছে, সেই সোনালী মোরগের দামও কিন্তু বৃদ্ধি পেয়ে 320 থেকে 330 টাকায় বিক্রি হচ্ছে। এবং দেশি মুরগের চাহিদাও কিন্তু থাকে, অনেক কিন্তু শৌখিন মানুষ যারা, সবাই কিন্তু দেশি মুরগের একটা চাহিদা থাকে। কিন্তু আজকে বাজার ঘুরে আমরা কোনো জায়গায় কিন্তু এই মুরগের সরবরাহ দেখতে পাইনি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে আসলে রমজান মাসে অনেক বেশি চাহিদা বেড়ে যাওয়ায় ইফতার এবং সেহরিতে এই মুরগের কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কিন্তু কম, এবং এর কারণেই দেখা গেছে যে মুরগের দাম কিন্তু 20 থেকে 40 টাকা, কোনো জায়গায় 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও খাসির মাংসের দামের আমরা সকালে জেনেছি যে খাসির মাংসের দাম কিন্তু আগের দরেই বিক্রি হচ্ছে 1000 টাকা, এবং 1000 থেকে 1050 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। এছাড়াও গরুর মাংসের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 750 থেকে 780 টাকা বিক্রি হচ্ছে। যদিও সিলেট সিটি কর্পোরেশন গত মাসে একটি সভা করেছিলেন, যে মিটিংয়ে বলেছিলেন যে 750 টাকার ভিতরে বিক্রি করার জন্য, তবে এই দর কিন্তু মানছেন না বিক্রেতারা। তারা 780 টাকা, এমনকি কোনো জায়গায় 790 টাকাও বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিপাকে যেটি ফেলেছে সেটি হচ্ছে সব ধরনের মুরগির দাম বেড়ে যাওয়ায়, এবং মুরগির দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা, এবং মধ্যবিত্তরা কিন্তু এই ব্রয়লার মুরগি বেশি ব্যবহার করে থাকেন, এবং এই দাম বৃদ্ধি পাওয়ায় তারা অনেকটাই বিপাকে পড়েছেন। এই ছিল আমার কাছে মাংসের দোকানের সর্বশেষ।
মাংসের বাজারের খবর জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। এদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয় ময়মনসিংহে কমেছে দাম। সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে 12 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 168 টাকা। এ নিয়ে আরও জানাতে নগরীর মেচুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে তেলের দাম কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আপনি জানেন যে রমজান মাস জুড়েই কিন্তু আমরা যেটা বাজারে আসার পর দেখতে পেরেছি সয়াবিন তেলের তো একটা সংকট রয়েছে, পাশাপাশি চড়া একটা মূল্য ছিল। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল কিন্তু একেবারেই পাওয়া যাচ্ছিল না, কিন্তু গত দুই তিন দিন ধরে কিন্তু সেই চিত্রটা অনেকটাই পাল্টে গেছে। এবং আজকে আসার পর যেটা আমরা দেখতে পেরেছি যে সয়াবিন তেলের সরবরাহ যেমন একদিকে বেড়েছে, অন্যদিকে কিন্তু দামও কিন্তু কমেছে। খোলা সয়াবিন তেল যেটা 3 দিন আগেও কিন্তু ছিল 190 টাকা করে, সেটি কিন্তু আজকে পাইকারি পর্যায়ে কিন্তু 12 থেকে 14 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। এবং খুচরা পর্যায়ে কমেছে আপনার 12 টাকা এবং পাইকারি পর্যায়ে 14 টাকা কমে বিক্রি হচ্ছে 176 থেকে 178 টাকা পর্যন্ত। এবং সেই পাশাপাশি যে অন্যান্য যে তেলগুলো রয়েছে, বিশেষ করে যে বিশেষ বোতলজাত যে সয়াবিন তেল, সেটিগুলোর সরবরাহ কিন্তু বাড়ছে। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের যে তেলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পেরেছি, তার কোম্পানিগুলো সেগুলো সরবরাহ করছে। এবং এখানে আসার পর ব্যবসায়ীরা যেটা বলছেন, এই ময়মনসিংহের সবচেয়ে বড় যে পাইকারি এবং খুচরা বিক্রেতা যারা রয়েছেন, তারা যেটা বলছেন যে কোম্পানি থেকে তেলের সরবরাহ বাড়ানোর কারণে কিন্তু এবং দামটা কমানোর কারণে কিন্তু এই তেলের দামটা কিন্তু কমেছে। এবং এখানে আসার পর অনেক মূলত এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে বড় বড় যে পাইকার আর রয়েছেন, ফরিয়ার রয়েছেন, তারা কিন্তু এখান থেকে তেল কিনে নিয়ে যান। এবং সকাল থেকে বেশ লেনদেনের একটা চাপ যাচ্ছে, যেহেতু ঈদকে কেন্দ্র করে এই বাজারটি চলছে। এবং তারা যেটা বলছেন যে আসলে তেলের সরবরাহটা অনেক স্বাভাবিক হয়েছে, সরবরাহ বেড়েছে। পাশাপাশি বোতলজাত সয়াবিন তেলও আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু তারা তাদের সরবরাহ বৃদ্ধি করেছে, যার কারণে অনেকেই বোতলজাত সয়াবিন তেল কিনতে এসে পাচ্ছেন। যেটা এখানে আসার পর দামটা দেখছি যে বোতলজাত 2 লিটার সয়াবিন তেল কিন্তু 350 টাকায় বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি তেলের দাম যদি আমি জানিয়ে দিতে চাই, পাম তেল কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে 158 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। এবং কোয়ালিটি তেল 164 টাকা, খুচরা বিক্রি হচ্ছে 166 টাকায়। এবং সেই সাথে সাধারণ যে অন্যান্য যে তেলগুলো, সরিষার তেল বিশেষ করে 230 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি, এবং খুচরা বিক্রি হচ্ছে 240 টাকা করে। এবং সেই সাথে আপনার সরিষার তেল যে বোতলজাত সরিষার তেল একটা বিক্রি হচ্ছে 158 টাকা পাইকারি, এবং খুচরা বিক্রি হচ্ছে 160 টাকা। এবং পাম তেল বিশেষ করে সেটি খুচরা বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে 144 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 146 টাকা। এবং আমরা এখানে আসার পর বিভিন্ন ক্রেতারা কিন্তু এই তেল কিনছেন। এবং এই তেলের দামটা আজকে 12 থেকে 14 টাকা পর্যন্ত সয়াবিন তেলের দামটা কম থাকার কারণে এবং বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ার কারণে কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। এবং তারা বলছেন যে এই দামটা যেন পুরো মাস জুড়েই থাকে। সব মিলিয়ে এই ছিল মুক্তি ময়মনসিংহ থেকে সয়াবিন তেলের কম দামের সর্বশেষ খবর আমার কাছে। ইমতিয়াজ আহমেদ, ময়মনসিংহ নগরীর মেচুয়া বাজার থেকে যুক্ত। আসন্ন ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। প্রতি হাটে লেনদেন হচ্ছে গড়ে 5,000 কোটি টাকা। তবে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ফেলেছে এ বাজারেও। রাকিবুল ইসলামের প্রতিবেদন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর লেনদেনে ভাটা পড়ে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। এক সময় যেখানে হাজার হাজার কোটি টাকার বেচাকেনা হতো, সেখানে লেনদেন নেমে আসে 4 ভাগের 1 ভাগে। তবে আসন্ন ঈদ ঘিরে আবারও চাঙা হয়েছে এই বাজার। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন কাপড় কিনতে। বিক্রি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড় সহ বিভিন্ন পণ্য। তবে দাম বেড়েছে গড়ে 5%, যা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে পাইকার ও ক্রেতাদের জন্য। তোতা, বিভিন্ন রকমের রং টং, এগুলো বিভিন্ন রকমের এদের দাম বৃদ্ধি হয়েছে, যে কারণে এটা এখানে প্রভাব পড়ছে। আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছে, বেচা কিনা সবার পরে যেরকম হওয়ার কথা এরকম হয়নি, কমই হইতেছে। দাম বাড়ার কারণে হয়তো বা তাও কিছুটা তো প্রভাব পড়ছে, ঠিক আছে। যেখানে দেখা গেছে আগে মানুষ 3 পিস কিনতো, এখন দেখা গেছে সেখানে 1 পিস কিনে। সম্প্রতি ছিনতাই ও ডাকাতি সহ দেশের অভ্যন্তরে নানাবিধ উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়েছে এখানেও। বর্তমানে লেনদেন ভালো হলেও সেটি কতদিন টেকসই হবে তা নিয়ে শঙ্কায় আছেন বিক্রেতারা। আড়তদাররা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। আমরা যে আইটেমটা বিক্রি করি, এই আইটেমটা কিছু কিছু কাপড়ের দাম বাড়তি, আবার কিছু কিছু কাপড়ের দাম এই আগের মতোই আছে। আসলে তো দেশের ব্যবসা বাণিজ্য একটু মন্দা, তো এগুলি তো বেচা কিনে ভালো হইলে তখন কাপড়ের দাম বাড়ে।
ঈদ উপলক্ষে কেনাবেচা দ্বিগুণ হয়েছে বলে জানান বাবুরহাট বণিক সমিতি। 2000-3000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচা কিনা, যদি বাজার একটু ভালো যায় তাই 4000-5000 কোটি হয়, কিন্তু এখন যদি সিজন এখন একটু আরও বেশি বেচা কিনা। এ বাজারে ছোট বড় মিলিয়ে দোকান রয়েছে 5000-এর বেশি। রমজানের এক সপ্তাহ আগে শুরু হয়ে ঈদের এক সপ্তাহ আগ পর্যন্ত এখানে চলে ঈদের কেনাবেচা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নতুন করদাতা শনাক্তের লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কর্মসূচি। স্থানীয় আয়কর অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে গিয়ে গ্রাহকদের দেয়া হচ্ছে আয়কর সেবা। আয়কর অফিসের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আসাদ জামানের প্রতিবেদন। করদাতার সংখ্যা বাড়াতে ও রাজস্ব আদায়কে আরও গতিশীল করতে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছে আয়কর বিভাগ। কর অফিসে এসে ঝামেলা পোহানোর পরিবর্তে এবার জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। আয়কর বিভাগের এমন সেবা পেয়ে খুশি অনেকেই। গ্রাহকরা বলছেন, কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের। পাশাপাশি আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যবসায়ীদের। আগে তো আমরা আয়কর দিতাম, দেখা যাচ্ছে মানিকগঞ্জ যেতে হতো এবং উকিল ধরে আমাদের 1 থেকে 2 দিন 3 দিন মানে লেগে যেত, দৌড়াদৌড়ি করতে হতো। স্পটে কর নির্ধারণ সিস্টেম যে চালু হয়েছে সেক্ষেত্রে আমরা খুব আনন্দিত। আমি নতুন ব্যবসায়ী, তো আজ তাদের মাধ্যমে জানতে পারলাম কীভাবে ভ্যাট ট্যাক্স দিতে হবে। নিজেদের তাগিতে আমাদের বোঝাচ্ছে, বোঝানোর পরে টিন নাম্বার করে দিচ্ছে, ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে। তো আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য আশা করি এটা ভালো হচ্ছে। কর বিভাগ আয়কর আইন 2023-এর 195 ধারার প্রবিধান অনুযায়ী স্পটে কর নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমা সংক্রান্ত কার্যক্রম হাতে নিয়েছে বলে জানালেন এই কর কর্মকর্তা। আমরা স্পটে সব কিছু করে দিচ্ছি, যেমন একজন করদাতার টিআইন রেজিস্ট্রেশন আমরা এখানেই বসে করে দিচ্ছি, এখানে রিটার্ন ফিল আপ করে দিচ্ছি, অনলাইনে রিটার্ন জমা দিয়ে দিচ্ছি, এখানেই বসেই আমরা অনলাইনে তার ট্যাক্স জমা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে তাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং সার্টিফিকেট আমরা ইস্যু করে দিচ্ছি। ব্যবসায়ীরা যেন সহজে কর পরিশোধ করতে পারেন সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে কর বিভাগ। স্পটে কর নির্ধারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। এবছরে যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তি অর্জন সম্ভব বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে রাজি হয়েছেন তিনি। এ সময় নিরাপত্তার জন্য ইউক্রেনের জ্বালানি খাতের মালিকানা চেয়েছেন ট্রাম্প। ফোনালাপকে দুই নেতাই দুর্দান্ত ও ইতিবাচক বলেছেন। তানভীর জনির প্রতিবেদন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দৌড়ঝাঁপ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবও রেখেছে যুক্তরাষ্ট্র। এতে ইউক্রেন বিনা শর্তে রাজি হলেও বেঁকে বসে রাশিয়া। ফোনে 2 ঘন্টার বেশি আলাপ করেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারেননি ট্রাম্প। তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় আঘাত না করার বিষয়ে রাজি হয় মস্কো। গেল 28 ফেব্রুয়ারি ওভাল অফিসে রীতিমতো বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প ও জেলেনস্কি। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও চির ধরে দুই দেশের মধ্যে। তবে যুদ্ধবন্ধ কার্যকর করতে বুধবার জেলেনস্কিকে ফোন করেন ট্রাম্প। সেখানে যুদ্ধ নিয়ে ইতিবাচক ও খোলামেলা আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছে ইউক্রেন। আর ট্রাম্প বলছেন তাদের ফোনালাপটি দুর্দান্ত হয়েছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধের পাশাপাশি যুদ্ধ অবসানে সব ধরনের কাজ করার আশ্বাস দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বছরই যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তি অর্জন সম্ভব। Від американської сторони ми отримали сигнали, що, скоріш за все, мова йдеться про енергетичну тишу, не бити по енергетиці обох країн, енергетичній інфраструктурі, а також мова йдеться про цивільну інфраструктуру. এদিকে নিরাপত্তার জন্য ইউক্রেনের জ্বালানি খাতের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনীয় বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। জবাবে জেলেনস্কি বলেন, জ্বালানি খাতের আধুনিকীকরণে বিনিয়োগ করতে চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। গেল আগস্টে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুরস্ক অঞ্চল দখল নেয় ইউক্রেন। সম্প্রতি সেখানে হামলা জোরদার করে প্রায় সমগ্র অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।
জেলেনস্কি জানান, কুর্স্ক অঞ্চলে পূর্ণ আধিপত্য না পেলে যুদ্ধবিরতিতে রাজি হবেন না পুতিন। তবে এ বিষয়ে ট্রাম্পও তাকে কোনো চাপ দেননি বলে নিশ্চিত করেছেন জেলেনস্কি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ৩৭২ জন যুদ্ধবন্দী বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। তবে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার পরও বন্ধ নেই রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। তানভীর জানি, এখন বিশ্ব। এবার ভারতের বিপক্ষে ম্যাচটা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা হবে বলে মনে করেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। এছাড়া দলে অন্তর্ভুক্ত ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে অভিষেক ম্যাচে জেতাতেও ভালো খেলতে মুখে আছে বাংলাদেশ দল। শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এ কথা জানান মিডফিল্ডার সোহেল রানা। তাসর নাফির প্রতিবেদন। বাংলাদেশ ফুটবলের যেন নতুন জাগরণ। ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ মেঘালয় রাজ্যের শিলংয়ে আয়োজিত সেই ম্যাচ খেলতে জামাল ভুঁইয়াদের যাত্রা। তবে এবারের আয়োজনটা ভিন্ন। দীর্ঘদিন পর ফুটবল দলকে বিদায় জানাতে বিমানবন্দরে ভক্তদের ভিড় আর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কারণটা অবশ্য পরিষ্কার, দলের সাথে আছেন ইংলিশ লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। লাল সবুজের ১ নম্বর তারকা বাস থেকেও নামলেন সবার আগে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা যেন হয়ে গেছে অনেকটা হামজা কেন্দ্রিক। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। এর আগে অনেকবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু এবারের ম্যাচটা হবে অন্যান্য বারের চেয়ে আলাদা। কথাটির সাথে পুরোপুরি একমত জাতীয় দলের সহ অধিনায়কও। ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ, এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। পুরো দল ভারতের বিমানে উঠলেও এখনো স্কোয়াড ঘোষণা করেনি বাফুফে। কেন, কি কারণে এমনটা হলো তাই প্রশ্ন ছিল টিম ম্যানেজারের কাছে। আমাদের এখানে যারা ইনজুরি ছিল, আমাদের বিএফএফ থেকে যারা আমরা ছিল, তারা সবাইকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। কতজন যাচ্ছে? আমরা ২৬ জনের মতো যাচ্ছি। সেখানে আমরা যেটা হইলো যে, যেহেতু খেলার আগের দিন পর্যন্ত আমাদের স্কোপ আছে 23 জনের, সেই 23 জন আমরা করব। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে লড়বে টিম বাংলাদেশ। তার আগে সেখানকার কন্ডিশনের সাথেও খাপ খাওয়াতে হবে জামাল তোপোদের। সে কারণে হাতে কয়েকদিন সময় রেখেই ভারতের বিমান ধরলেন কাবরেরার শিষ্যরা। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। অবশেষে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই এই অলরাউন্ডারের। গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকিবের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলে ইংল্যান্ডের বার্মিংহামে পরীক্ষা দেন তিনি। তবে সেখানে অকৃতকার্য হওয়ায় সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পান দেশের সাবেক এই অধিনায়ক। পরে দ্বিতীয় দফায় ভারতে পরীক্ষা দিয়ে সেখানেও পাশ না করায় অব্যাহত রাখা হয় বোলিং নিষেধাজ্ঞা। অবশেষে সেই বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে তৃতীয়বারের মতো বোলিং টেস্ট দিয়ে উত্তীর্ণ হলেন মিস্টার 75। দীর্ঘদিন ধরে সাফল্য থেকে দূরে দেশের ক্রিকেট। বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ ও এশিয়া কাপের শিরোপা এলেও জাতীয় দলে নেই বলার মতো কোনো অর্জন। দেশের ক্রিকেটের চলমান সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহা। ফারহান ইহসানের প্রতিবেদন। বয়সভিত্তিক পর্যায়ে বড় সাফল্যের দেখা বেশ কবারই পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। 2020 বিশ্বকাপ জয়, 2024-এ এশিয়া কাপের শিরোপা। কিন্তু সেই তরুণ যুবারা জাতীয় পর্যায়ে অনিয়মিত। আইসিসি ইভেন্টগুলোতেও জাতীয় দলের পারফরমেন্স নিয়মিত প্রশ্নবিদ্ধ। কিন্তু কেন এমন হচ্ছে জানতে চেয়েছিলাম ক্রিকেট গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহার কাছে। কোঅর্ডিনেশনে কোনো গ্যাপ আছে কিনা, ধরেন আপনার ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে, মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি, গ্যাপটা খোঁজার চেষ্টা করব যেন আমরা একটা ফিক্সড, মানে একটা সুন্দর গোছানো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যেন কাজ করতে পারি। সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক পর্যায়ে আয়োজিত হয়েছে ইউথ ক্রিকেট লিগ। এছাড়া অনূর্ধ্ব 19 পর্যায়ে থাকছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফর। এইচপি কিছু দ্বিপাক্ষিক সিরিজ থেকেও বেরিয়ে আসবে পাইপলাইনের খেলোয়াড়, কিন্তু তারা যে আগের মতো পথ হারাবেন না তারই বা নিশ্চয়তা কি? এখন 19 ক্যাম্পগুলো হয়, আমাদের ন্যাশনাল টিমের কোচ থেকে একটা প্রেসক্রিপশন থাকে যে তোমরা টিমে একটা লেগ স্পিনার সুযোগ দাও।
মানে পাইপলাইনে আমাদের একটা পেস বোলার অলরাউন্ডার দরকার, পেস বোলিং অলরাউন্ডার দরকার। আমার মনে হয় এগুলো নর্মালি হয়ে আসছে। কোথায় গ্যাপটা, আমরা যখন বসা শুরু করব, কমিটিটা হবে, কোচ সিলেক্টররা যখন সবাই একটা টেবিলে থাকবে, এটা আইডেন্টিফাই করাটা আরও সুবিধা হবে। দেশের 5 সেরা ক্রিকেটারের পর জাতীয় দলে নেই কোনো নিয়মিত পারফর্মার। হৃদয় জাকের আলীরা কি পারবেন বিশ্বমঞ্চে সাফল্যের কাণ্ডারি হতে? বিসিবির পরিচালক জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য করার মূল কারণ খুঁজে বের করতে একসাথে বসবে ক্রিকেট বোর্ডের 4টি বিভাগ। তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না, বা 2-2.5 বছর আগে কোথাও ছিল না, জাস্ট নতুন নতুন ঢুকে। তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে মানে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে আর কি। অপারেশনস, টাইগার্স, এইচপি, ডেভেলপমেন্ট, 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আগস্টে পট পরিবর্তনের পর দেশের ক্রিকেটও এসছে পরিবর্তনের হাওয়া। তবে খেলোয়াড় পরিবর্তন হলেও দেশের ক্রিকেটে যুক্ত হয়নি নতুন কোনো সাফল্যের মুকুট। ভক্তদের আশা দ্রুতই কাটুক লাল সবুজের জার্সির সাফল্য খরা। ফারহান ইহসান, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধান নিয়ে গণভোট ও সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব জামায়াতের। 2-1 দিনের মধ্যেই মতামত জানাবে বিএনপি, জানালো ঐকমত্য কমিশন। পুরনো নকশার নোট তুলে নিতে এবার ঈদে আসছে না নতুন টাকা। খোলা বাজারে বান্ডিল প্রতি 300 থেকে 500 টাকা বেশিতে কিনছেন অনেকে। 5 টাকার 2টা আর 2 টাকার একটা বান্ডিল নিলাম, 1800 টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়। 50 টাকার নোট নিলাম, 20টা দিচ্ছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে 70 টাকা দিতে হয়েছে আর কি। বন্দর কার্যক্রমে গতি আনতে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় কর্তৃপক্ষ। সময় মতো সনদ না পেলে বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। ট্রাম্পকে বছরে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি জেলেনস্কির। জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে রুশ ইউক্রেন সম্মতি। এবং এএফসি বাছাই পর্ব খেলতে ঢাকা ছেড়েছে জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের আশা যোগাচ্ছে। এ ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।